environmental chemistry. Environmental chemistry এই চ্যাপ্টারটা আমরা অনলাইনে করব। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির আজকের টপিক হলো বয়েলস ল, চার্লস ল, কম্বাইন ল। বয়েলস ল, চার্লস ল, কম্বাইন ল। বয়েলস ল, চার্লস ল এন্ড কম্বাইন ল। বয়েলস ল, চার্লস ল এন্ড কম্বাইন লর উপরে আজকের ক্লাস স্টার্ট করি আমি। তাহলে বয়েলস ল, চার্লস ল এন্ড কম্বাইন ল আজকে শেয়ার করব। এভরিথিং অ্যাবাউট বয়েলস ল, চার্লস ল এন্ড অ্যাভোগাড্রোস কম্বাইন ল। বয়েলস ল, চার্লস ল, কম্বাইন ল, রিমেম্বার। তো এট ফার্স্ট বয়েলস ল। বয়েলস ল, বয়েলস লটা হচ্ছে এরকম: at definite temperature, at definite temperature the volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure. ঠিক যেভাবে আমি বয়েলস ল বলে দিলাম, যেভাবে বয়েলস ল বললাম, এখান থেকে কোন রকম কম্প্রোমাইজ করা যাবে না। at definite temperature মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। at definite temperature তার মানে বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট। এটা একটা ব্যাপার যে বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট, চার্লস লতে প্রেসার কনস্ট্যান্ট। তাহলে কোন লতে কোনটা কনস্ট্যান্ট সেটা কিন্তু একটা ব্যাপার। তাহলে বয়েলস লতে হলো টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে বয়েলস ল কি? at definite temperature the volume of fixed amount of gas, শুধু ভলিউম অফ গ্যাস বললে হবে না, the volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure বলতে হবে, প্রেসার বললেও হবে না। এটাই হলো বয়েলস ল। at definite temperature the volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure. That means V is proportion 1 by P. V is proportion 1 by P when P constant, এর সাথে আরেকটা কনস্ট্যান্ট আছে, এটা অপশনাল, না বললেও চলে। তাহলে n কনস্ট্যান্ট। তাহলে দুইটা জিনিস এখানে কনস্ট্যান্ট, একটা হলো T কনস্ট্যান্ট, একটা হলো n কনস্ট্যান্ট। ডেফিনিট টেম্পারেচার বলাতে এই T কনস্ট্যান্ট, আর এই যে ফিক্সড অ্যামাউন্ট বলাতে n কনস্ট্যান্ট। তার মানে ফাইনালি V proportion 1 by P when T constant n constant. This is Boyle's law. তাহলে V is equal to হচ্ছে K divided by P. V is equal to K divided by P. তাহলে PV is equal to কি? K. PV is equal to K. এটা অবশ্যই বয়েলস ল এর একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা বয়েলস ল এর একটা ইম্পর্টেন্ট পার্ট যে PV equals to constant. বয়েলস ল এর এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে PV is equal to constant. আচ্ছা, PV কনস্ট্যান্ট হওয়াতে P1 V1 এটাও কনস্ট্যান্ট।
P2 V2 এটাও কনস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এটাও বয়েলস লর ইকুয়েশন। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এটাই বয়েলস ল এর ইকুয়েশন। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। সো এই হচ্ছে স্টার্টিং পার্ট অফ বয়েলস ল। This is the starting part of Boyle's law. First of all, what is Boyle's law? State Boyle's law. This is the statement. Relationship. Equation. Equation. এই হচ্ছে পার্ট অফ বয়েলস ল। Now graphical representation. গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে গ্রাফ দিয়ে বয়েলস ল কে রিপ্রেজেন্ট করা। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ বয়েলস ল, বয়েলস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তার মানে সিম্পলি হচ্ছে বয়েলস ল এর গ্রাফ। বয়েলস ল এর গ্রাফ হচ্ছে এটা একটা অপশন, বয়েলস ল এর গ্রাফের এটা একটা অপশন। কি অপশন? ভি ভার্সাস পি, ভি ভার্সাস পি, যেটায় পি ইনক্রিজ ভি ডিক্রিজ, পি ইনক্রিজ ভি ডিক্রিজ, পি ইনক্রিজ ভি ডিক্রিজ। তার মানে ভি এর সাথে পি এর রিলেশনশিপ, পি ইনক্রিজের সাথে সাথে ভি ডিক্রিজ হচ্ছে। এটা ভি ভার্সাস পি, এইটা T1 টেম্পারেচারে, এইটা T2 টেম্পারেচারে, আর এটা হচ্ছে T3 টেম্পারেচারে। তার মানে এই লাইনে T1 কনস্ট্যান্ট, এই লাইনে T2 কনস্ট্যান্ট, এই লাইনে T3 কনস্ট্যান্ট। যেখানে আবার T3 হায়ার দেন T2 হায়ার দেন T1, অর্থাৎ T3 এর ভ্যালু বেশি, তারপরে T1 T3 T2 তারপর T1। তবে ওয়ান সিঙ্গেল এনাফ ফর ডেমনস্ট্রেটিং, একটা সিঙ্গেলই এনাফ। এখানে তিনটা দিয়ে জাস্ট তোমার 3 টাইমস এটা দেখানো হয়েছে। তাহলে ভি এর সাথে পি করলে এটা পাওয়া যাবে। এখন আসো, ভি এর সাথে পি না, কেউ যদি বলে যে পি এর সাথে ভি, তাও হবে, সেম সেম গ্রাফ। ভি এর সাথে পি যেটা, পি এর সাথে ভিও সেটাই। তো এটা ডিপেন্ড করে কে কেমন করে দেখায়। আমি প্রেফার করতেছি এটা, ভি ভার্সাস পি। তাহলে এটা একটা অপশন, এটা 1 নাম্বার অপশন। সাপোজ সেকেন্ড অপশন হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে এরকম। এবার ভি ভার্সাস পি ইনভার্স, এটা হলো ভি ভার্সাস পি, আর এটা হচ্ছে ভি ভার্সাস পি ইনভার্স। যেটা ভি ভার্সাস পি ইনভার্স সেটা এটা, যেটা ভি ভার্সাস পি। তাহলে যেটা ভি ভার্সাস পি সেটা হচ্ছে যে 1/p। তাহলে পি এর সাথে, যেখানে ভি এর সাথে পি যদি এমন হয় যে পি ইনক্রিজ ভি ডিক্রিজ, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে 1/p এর সাথে কি হবে? ডিরেক্টলি প্রপোর্শনাল। 1/p এর সাথে হবে ডিরেক্টলি প্রপোর্শনাল। যেখানে এইটা T1, এইটা T2, এইটা T3, and সেখানে অলসো T3 হায়ার দেন T2 হায়ার দেন T1।
তাহলে এটা যদি দিয়ে বলে এটা কোন, মানে এটা দিয়ে বললো যে এটা কাকে ফলো করে, বয়েলস ল। ওটা কাকে ফলো করে? হ্যাঁ, বয়েলস ল। ওয়ান মোর এখানে আছে, থার্ড অপশন। সেটা হচ্ছে এবার এরকম, যেটা বেশি ইম্পর্টেন্ট, তা হচ্ছে পিভি ভার্সাস পি। পিভি ভার্সাস পি, এটা যদি পিভি ভার্সাস পি হয় তাহলে এরকম। কারণ কি? কারণ পিভি তো কনস্ট্যান্ট, পি যত ইনক্রিজ হোক পিভি তো চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে পিভি ভার্সাস পি, তাহলে এটা পিভি ভার্সাস পি তে কারেক্ট, এটা ভি ভার্সাস পি তে কারেক্ট, ওটা ভি ভার্সাস ওয়ান বাই পি তে কারেক্ট। আর এই সবগুলোই হচ্ছে বয়েলস ল এর অপশন। এন্ড এইখানে এটা টি ওয়ানে, এটা টি টু তে, এটা টি থ্রি টেম্পারেচারে। আর এখানেও সেম এস, টি থ্রি, টি টু, টি ওয়ান। আর এই সবগুলা গ্রাফকে বলে আইসোথার্ম। এই সবগুলো গ্রাফই হচ্ছে আইসোথার্ম। আইসোথার্ম কেন বলে? কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট। আইসোথার্ম বলে এদেরকে, এটা আইসোথার্ম, এটা আইসোথার্ম, এটাও আইসোথার্ম। তার মানে বয়েলস লকে গ্রাফে রিপ্রেজেন্ট করলে যেই লাইন পাওয়া যায়, যেই গ্রাফ পাওয়া যায়, সেটা হলো আইসোথার্ম। কারণ এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট। এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বয়েলস ল এর। স্যার এই যে সবগুলো লাইন কি স্ট্রেট লাইন হবে? এইটার স্যার ফার্স্ট এটা এটা। এটা স্ট্রেট, এটা স্ট্রেট, এটা শুধু কার্ভ। তাহলে এইগুলো হচ্ছে যে বয়েলস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। মানে স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার এগুলা ওয়াই অ্যাক্সিস কে টাচ করতেছে না কেন, থার্ড নাম্বারটা এবং সেকেন্ড নাম্বারটা, ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস কে? মানে এইটা এটা যেমন ভি ভার্সাস পি রে পি ভার্সাস ভি বলছিলাম, সেটার কথা বলতে অল্টার করা। না স্যার, পরেরটা, সেকেন্ড এবং থার্ডটা। মানে অল্টার করতে চাইতেছো? না স্যার, এক্স মানে এটা অ্যাক্সিস আর ওখানে, ওয়াই এটা অ্যাক্সিস এখানে। থেকে না বের হয়ে মাঝখান থেকে কেন লাইনটা স্যার? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যাচ্ছে না, ঠিক না? আবার এখানে না কেন, মানে অরিজিনই আসে না কেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কারণ অরিজিনে আসলে যে একটা ভ্যালু জিরো হয়ে যাবে, সেটা তো কোনোদিনও সম্ভব না। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে মিলাবো না কেন জানো? কারণ এখানে মিলালে তো একটা ভ্যালু জিরো হয়ে যাবে। এখানে যদি মিলাইয়া দিই তাহলে তো একটা ভ্যালু জিরো হয়ে যাবে, সেই জন্য না। তো কোশ্চেনটা আমি হয়তো নিজে বলতাম, বাট কোশ্চেনটা আসাতে আমার আনসার করা হয়ে গেল। ওয়েল, এই তিনটা। এখন এখানে যেটা দেখতেছো যে পিভি ভার্সাস পি, এটারে আবার দেখা গেছে যে চাইলে কেউ বলতে পারে যে পিভি ভার্সাস ভি। এখানে মেইন ব্যাপারটা হলো পিভি কনস্ট্যান্ট, সেটা ভি এর রেসপেক্টে হোক আর পি এর রেসপেক্টে হোক, তবে পিভি ভার্সাস পিটাই আমাদের প্রেফারেন্স। তাহলে এগুলো হচ্ছে মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বয়েলস ল এর, মানে বয়েলস ল এর এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা চার্লস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো ইম্পর্টেন্ট। বয়েলস ল তোমার, মানে বয়েলস ল এন্ড চার্লস ল, বয়েলস ল, চার্লস ল, এই দুইটা ল সিমিলার টাইপ অফ একটা কোশ্চেন হয়। বয়েলস ল এবং চার্লস ল এর একটা সিমিলার টাইপ কোশ্চেন হয়। সাপোজ আমি সহজ করে একটা, ইজি করে একটা দেখাইতেছি, ইজি করে দেখাচ্ছি একটা। সেটা হচ্ছে এরকম যে সাপোজ পি এর ভ্যালু আর ভি এর ভ্যালু, পি এর ভ্যালু 2, ভি এর ভ্যালু 10, পি এর ভ্যালু 4, ভি এর ভ্যালু 5, পি এর ভ্যালু হচ্ছে ধরো
কি বলে 6 আর ভি এর ভ্যালু 3.33, এরকম একটা আহ, এরকম একটা হচ্ছে তোমার ডাটা দিবে, এরকম একটা ভ্যালু দিবে যে পি এর ভ্যালু এগুলো, ভি এর ভ্যালু এগুলো, এন্ড তোমাকে বলবে যে হুইচ ল ইজ অ্যাপ্লিকেবল বা হুইচ ল ইজ ফলোড। তাইলে তোমার কাজ কি জানো, তুমি P1 V1 বার করবা। তাহলে 2 × কত হবে 10, আনসার কত 20। P2 V2 করবা 4 × 5, তাতে কত কত হবে 20। P3 V3 করবা 8 × 3.33, তাতে কত হবে 20, মানে 20 মানে মিলিয়ে নিবা, একটু এদিক সেদিক হোক মিলিয়ে দিবা। তাহলে কি প্রুফ হইলো, তাহলে কি প্রুফ হইলো এখানে, এটা প্রুফ হলো না যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু কি P3 V3। তাই যদি হয় যে P1 V1 P2 V2 P3 V3, তাহলে তো বলাই যায় যে পিভি কি কনস্ট্যান্ট। আর যদি পিভি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শন কি 1/p। তাহলে এটা কার ল, বয়েলস ল। এই টাইপের কোশ্চেন বোর্ডের 1 নম্বর প্রায়োরিটিতে থাকে। তোমাদের সময় এটা আসার খুব চান্স আছে, তোমাদের সময় হয় বয়েলস নয় চার্লস, কোশ্চেনটাই টাইপের, কিন্তু হয়তো বয়েলস প্রুফ করা লাগবে, নয়তো চার্লস প্রুফ করতে হবে। তোমাদের সময় এটা একটা ভালো চান্স আছে। তো বয়েলস ল যদি প্রুফ করতে বলে তাহলে এটা এইভাবে প্রুফ করবা, P1 V1 P2 V2 P3 V3, দেখবা যে ইকুয়াল, ইকুয়াল হইলে কনস্ট্যান্ট, এন্ড কনস্ট্যান্ট হইলে পরে বয়েলস ল ফলো করে। তো এই হচ্ছে গিয়া অল অ্যাবাউট বয়েলস ল, ফিনিশ। স্যার মুছে নাই। এই ক্লাসগুলো পেয়ে যাবা, এই ক্লাসগুলা পেয়ে যাবা, তাড়াতাড়ি লিখতে চেষ্টা করবা। আর যদি না হয় তাহলে দেখবা যে এই ক্লাসগুলা যেদিন ক্লাস হবে তার হয়তো 1 দিন 2 দিনের মধ্যে এটা দিয়ে দিব। ওকে, এবার বয়েলস ল ফিনিশ, যাচ্ছি চার্লস লতে। চার্লস ল, চার্লস ল। ওকে, চার্লস ল এর মধ্যে আবার একটা বেসিক ল আছে, চার্লসের একটা বেসিক ল আছে। মানে বয়েলস ল যেরকম ডিরেক্ট, চার্লস ল ওরকম ডিরেক্ট না। বয়েলস লটা যেরকম ডাইরেক্ট, এটা সেরকম ডাইরেক্ট না, এটার একটা বেসিক আছে। তো এটার বেসিক লটা আগে কি শেয়ার করতে হবে আমাদেরকে। তো এটা বেসিক ল কি, চার্লসের বেসিক লটা কি। তো চার্লসের বেসিক লটা হলো এরকম যে এট ডেফিনেট প্রেসার, at definite pressure the volume of fixed amount of gas, ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস, এই কথাটা বয়েলস লতেও ছিল, চার্লস লতেও আছে। এট ডেফিনেট প্রেসার শুধুমাত্র এখানে বলছে, ওখানে ছিল ডেফিনেট টেম্পারেচার, এখানে ডেফিনেট প্রেসার। এট ডেফিনেট প্রেসার দ্য ভলিউম অফ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস, এইভাবে ঠিক এরকম, ইজ ইনক্রিজড or decreased, is increased or decreased 1/273 times। কত টাইম, 1/273 টাইম। ইনক্রিজ হইলে ইনক্রিজ, ডিক্রিজ হইলে ডিক্রিজ। if 1 degree Celsius is increased or decreased respectively, এটা হলো বেসিক ল।
বেসিক ল কি? ডেফিনেট প্রেসারে ভলিউম অফ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস ইনক্রিজ হবে, ভলিউম অফ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস ডিক্রিজও হইতে পারে, কিন্তু কতটুকু ইনক্রিজ হবে আর কতটুকু ডিক্রিজ হবে? 1/273 টাইমস। আচ্ছা, একটু কথা আছে এখানে। 1/273 টাইমস অফ ভি নট, মানে 1/273 টাইম, কিন্তু কার? ভি নট এর। ভি নট হলো 0 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম, ভি নটটা হলো 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের ভলিউম। তার মানে ভি নট এর কাছ থেকে 273 এর ওয়ান টাইম ইনক্রিজও হইতে পারে, আবার 273 এর ওয়ান টাইম ডিক্রিজও হইতে পারে। কখন? যদি তুমি 1 ডিগ্রি ইনক্রিজ বা ডিক্রিজ করো রেসপেক্টিভলি। এটা হলো বেসিক ল চার্লসের। স্যার ভি নটটা কি আবার বলা যাবে? মানে ভি নটটা হলো গ্যাসের ভলিউম 0 ডিগ্রিতে। ভি নট হলো গ্যাসের ভলিউম 0 ডিগ্রি সেলসিয়াসে। ওই ভলিউম থেকে ভলিউম বাড়বে, ওই ভলিউম থেকে ভলিউম কমবে। কতটুকু ইনক্রিজ হইতে পারে, কতটুকু ডিক্রিজ হইতে পারে? 273 এর ওয়ান টাইম ইনক্রিজ অথবা 273 এর ওয়ান টাইম ডিক্রিজ, যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ বা ডিক্রিজ করো। এটা হলো চার্লসের বেসিক ল, যে at definite pressure the volume of fixed amount of gas is increase or decrease কতটুকু? 273 এর ওয়ান টাইম। কার থেকে? ভি নট এর থেকে। কখন? যদি 1 ডিগ্রি ইনক্রিজ বা ডিক্রিজ করি। তো এইটা থেকে পাওয়া গেছে যে ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস T/273। এটা থেকে আসছে এটা। তার মানে হলো ভিটি কি? ভিটি হলো T ডিগ্রি সেলসিয়াসের ভলিউম, ভি নট হলো 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম, আর ভিটি হলো T ডিগ্রি সেলসিয়াসের ভলিউম। এখন টি যদি 1 হয় তাহলে এখানে 1 হবে, টি যদি 2 হয় তাহলে এখানে 2 হবে। তাহলে 1 ডিগ্রি চেঞ্জ করলে 1 টাইমস ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে। তাহলে 2 ডিগ্রি হলে 2 টাইমস, 3 ডিগ্রি হলে 3 টাইমস। তাহলে T ডিগ্রি হলে কি হবে? T টাইমস। এই জন্য এটা ভিটি। তাহলে ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস T/273। এইটাই হচ্ছে গিয়ে ইকুয়েশন অফ বয়েলস ল, বেসিক ল। এটা হলো গিয়ে বেসিক ল। At definite pressure the volume of fixed amount of gas is increase or decrease 273 এর ওয়ান টাইম from V naught by if 1 ডিগ্রি সেলসিয়াস increase decrease respectively। এটা তার ইকুয়েশন। তাহলে মনে রাখবা এটা একটা চার্লসের বেসিক ল। আচ্ছা, নাও সাপোজ T1 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম V1, T1 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম V1, আর T2 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম V2। তাহলে T1 ডিগ্রিতে গ্যাস ভলিউম V1 আর T2 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম V2। নাও V1 এর ইকুয়েশন তাহলে কি হবে? V1 এর ইকুয়েশন কি হবে? V1 এর ইকুয়েশন হবে যে V1 ইকুয়াল টু ভি নট প্লাস T1/273। কারণ ভলিউম যখন V1, টেম্পারেচার তখন T1। তাহলে এটা V1 এর ইকুয়েশন যে V1 ইকুয়াল টু ভি নট প্লাস, ও একটু ভুল করছি আমি, একটু ভুল হয়ে গেছে আমার, আগেরটাতে কারেকশন করতে হবে।
এইখানে একটা ভি নট আছে, মানে ভি নট প্লাস ভি নটের এত। বেসিক লটাতে যেটা দেখাইছিলাম আবার দেখাই, ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট, তারপরে টি বাই 273, অর্থাৎ ভি নট প্লাস ভি নটের টি বাই 273। তাহলে এগেইন ভিটি হলো ভি নট এর সাথে প্লাস হবে ভি নট এর টি বাই 273, ভি নট এর। তাইলে এখানে ভি ওয়ান এর সময় ভি নট প্লাস ভি নট এর টি ওয়ান বাই 273। নাও আমি ভি নট কমন নিতে পারি। ভি নট যদি কমন নেই তাহলে 1 প্লাস টি ওয়ান বাই 273 হয়। আচ্ছা, এবার এলসিএম করি। 273 আর উপরে 273 প্লাস টি ওয়ান হয় এলসিএম করলে। এখন তুমি লিখতে পারবা ভি নট ইন্টু ক্যাপিটাল টি ওয়ান বাই 273। ক্যাপিটাল টি ওয়ান কোথা থেকে আসলো, এরাই বা কই গেল? শোনো, সেলসিয়াসের সাথে যদি 273 অ্যাড করা হয়, সেলসিয়াসের টেম্পারেচারের সাথে 273 অ্যাড করলে ওইটা হয়ে যায় তখন ক্যালভিন টেম্পারেচার। ক্যালভিন টেম্পারেচার হলো ক্যাপিটাল টি, স্মল টি হলো সেলসিয়াসে, ক্যাপিটাল টি হলো কেলভিনে। সেলসিয়াসের সাথে 273 অ্যাড করলে হয় কেলভিন। তাইলে টি ওয়ান এর সাথে 273 অ্যাড করে হয়ে গেছে ক্যাপিটাল টি ওয়ান। এটা হলো ভি ওয়ান ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ভি ওয়ান ইজ ইকুয়াল টু, এটা যদি ভি ওয়ান হয় তাহলে ভি টু কত হবে? ভি টু হবে ভি নট টি টু বাই 273। এটা যদি ভি ওয়ান হয় সিমিলারলি এটা ভি টু হবে। তাহলে এটা ভি ওয়ান এর আর এটা ভি টু এর ইকুয়েশন। তাহলে এটা যদি ভি ওয়ান ইজ ইকুয়াল টু হয় আর এটা যদি ভি টু ইজ ইকুয়াল টু হয়, তাহলে আমরা এখন কি লিখবো দেখো, ভি ওয়ান বাই ভি টু, অর্থাৎ ভি ওয়ান কে ভি টু দিয়ে ডিভাইড করবো। তাহলে ভি ওয়ান বাই ভি টু কি পাবো বলে দেই, টি ওয়ান বাই টি টু পাবো। ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু হবে টি ওয়ান বাই টি টু। তাহলে এখন এটাকে আমরা ট্রান্সপোজিশন করে বলি যে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু বলাই যায়। যেহেতু ছিল ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, তাহলে এটা কি করে দেই, ইন্টারচেঞ্জ করে দেই, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। তাহলে যদি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু হয়, যদি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু হয়, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, তাহলে তুমি বলতেই পারো ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেহেতু ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, তাহলে ভি বাই টি কনস্ট্যান্ট। ভি বাই টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কে টি, আর যদি ভি ইজ ইকুয়াল টু কে টি হয় তাহলে বলা যায় ভি প্রপোর্শন টি। এটাই চার্লস ল। বয়েলস ল যেমন ডাইরেক্ট বলছো, চার্লস ল এরকম ডাইরেক্ট বলা যাবে না, মানে ডাইরেক্ট বলা হয় না আর কি। এটাই চার্লস ল, কিন্তু বয়েলস লতে ডিরেক্ট ভি প্রপোর্শন ওয়ান বাই পি দিয়ে শুরুই হইছে, বাট এটা কিন্তু স্টাবলিশ করতে হইছে, চার্লস লটাকে স্টাবলিশ করতে হইছে, এটা বেসিক থেকে স্টাবলিশ করা লাগছে। এখন আসো চার্লস ল বলবো। তাহলে চার্লস ল কিভাবে মেনশন করব? চার্লস ল মেনশন করবে এরকম, at definite pressure the
ভলিউম অফ fixed amount of gas is directly proportional to the absolute temperature বাস, এই হলো চার্লস ল। মানে বয়েলস ল এর মতো করে তো একটা চার্লস ল আছে, বয়েলস ল এর কপি একটা চার্লস ল তো আছে। আগে যেটা লিখছো সেটা ছিল বেসিক, এইটা হলো চার্লস ল। যদি চার্লস ল বলে মানে মেনশন করতে বলে তাহলে এইটা মেনশন করবা, ওইটা হচ্ছে বেসিক ল, ওইটা থেকেই আমরা চার্লস লটাকে এস্টাবলিশ করছি। তো চার্লস ল হলো at definite pressure the volume of fixed amount of gas is directly proportional to the absolute temperature। মানে কি, মানে v proportion t when p constant আর ওই যে n constant। এই হলো চার্লস ল। তাহলে চার্লস লটা বেসিক থেকে আসতে হবে। এটা হলো চার্লস ল। আচ্ছা, তো এবার আমরা যে আইডিয়াটা শেয়ার করব সেটা হলো অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। খুব ইম্পর্টেন্ট, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, দেখো চার্লস ল যেটা বেসিক ল, সেখানে ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট টি বাই 273। চার্লস ল যেটা বেসিক ল। আচ্ছা, তাহলে টি ইজ ইকুয়াল টু সাপোজ -273 ডিগ্রি সেলসিয়াস, টি এর ভ্যালু -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিটি কত হবে? ভিটি হবে ভি নট প্লাস ভি নট -273 বাই 273। তাহলে হইতেছে কি ভি নট মাইনাস ভি নট, আর ভি নট মাইনাস ভি নট মানে 0। তাহলে কি দাঁড়ালো, যে টেম্পারেচার যখন -273 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার যখন -273 ডিগ্রি সেলসিয়াস, তখন গ্যাসের ভলিউম কত? 0। -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের ভলিউম কত? 0। যেটা শুধু থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি হবে না। এই টেম্পারেচারে থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি হবে না। এই টেম্পারেচারকেই বলে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার কত? -273 ডিগ্রি সেলসিয়াস। অ্যাবসোলিউট টেম্পারেচার -273 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার, মানে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। এটাকে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার কেন বলে? কারণটা হচ্ছে এই টেম্পারেচারে গ্যাসের ভলিউম 0 হয়ে যায়, এই জন্য এই টেম্পারেচারকে বলা হচ্ছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। তবে এই টেম্পারেচার রিচ করা যায় না, এই টেম্পারেচার পর্যন্ত যাওয়াই যায় না, এই টেম্পারেচার রিচই করা যায় না। কারণ কি? কারণ এই টেম্পারেচারে যাওয়ার আগে সব গ্যাস লিকুইড হয়ে যায়, না হয়তো সলিড হয়ে যায়। এই জন্য এই টেম্পারেচারে বলে ইমাজিনারি টেম্পারেচার,
অথবা বলে যে গ্যাসের ভলিউম 0 হয় থিওরিটিক্যালি হয়। তাহলে যে টেম্পারেচারে কোনো গ্যাসের ভলিউম 0 হয় থিওরিটিক্যালি, ওই টেম্পারেচারটা, ওই ইমাজিনারি টেম্পারেচারকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। সো হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার? 1 মার্কে আসতে পারে আনসারটা এরকম যে যে টেম্পারেচারে গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি 0 হয় ওই টেম্পারেচার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যার ভ্যালু -273 ডিগ্রি সেলসিয়াস। মানে -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি 0 হয়, যদিও এই টেম্পারেচার রিচ করা যায় না, এই টেম্পারেচারে যাওয়াই যায় না, তার আগেই গ্যাস কি হয়ে যায়, লিকুইড বা সলিড হয়ে যায়, যে কারণে এই টেম্পারেচারটা একটা ইমাজিনারি টেম্পারেচার। তোমারে বলতে হইতে পারে যে শো করো যে অ্যাবসলিউট টেম্পারেচার যে কোনো গ্যাসের ভলিউম 0 হয়ে যায়, শো করতে বললে এভাবে শো করলাম। এবার হচ্ছে ক্যালভিন স্কেল। ক্যালভিন স্কেল মানে ক্যালভিন স্কেল কি, ক্যালভিন স্কেল কিভাবে এস্টাবলিশ হয়, বা ক্যালভিন স্কেলের কনসেপ্টটা কি? এই -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ধরা হয়েছে। -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ধরা হয়েছে কোন স্কেলে? ক্যালভিন স্কেলে। মানে নরমালি যেখানে 0 আমরা বলতেছি না ওখানে 0 না, মানে ক্যালভিন স্কেল ওইখানে 0 ধরে না। ক্যালভিন স্কেল 0 ধরছে কোথায়? -273 ডিগ্রি সেলসিয়াস যেখানে, সেইখানে ক্যালভিন স্কেলের 0। মানে এই -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ধরা হয়েছে, অর্থাৎ 0 ক্যালভিন। তাহলে এই পাশে -273 ডিগ্রি সেলসিয়াস আর ওই পাশে হলো 0 ক্যালভিন। তাইলে এই পাশে আমি প্লাস করি 273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওই পাশে কত হবে? 273 ক্যালভিন হবে। যেহেতু এই পাশে 273 নিছি, ওখানেও 273 নিলাম। তাইলে পরে এইটা কি হয়ে গেল? 273 -273, তাহলে কত ডিগ্রি হয়ে গেল? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যখন সেলসিয়াস, তখন কেলভিনে কত? 273। এটাই কেলভিন স্কেল। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে ক্যালভিন স্কেলে কত? 273 ক্যালভিন। 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে সেটা 273। তার মানে ক্যালভিন স্কেল ইজ ইকুয়াল টু সেলসিয়াস স্কেল প্লাস 273। তাহলে ক্যালভিন স্কেলের টেম্পারেচার ইজ ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের টেম্পারেচার প্লাস 273। তাইলে কেলভিন স্কেলের টেম্পারেচার। এটাই হলো কেলভিন স্কেল, যেটা চার্লসের ল থেকে আসছে। চার্লস ল থেকে আসছে যে -273 হলো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। কেলভিন স্কেল কি করছে? ওটারে 0 ধরছে, 0 ধরে একটা স্কেল করে দিচ্ছে, যার কারণে সেলসিয়াস স্কেলের সাথে 273 অ্যাড করলে পাওয়া যায় কেলভিন স্কেল। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 কেলভিন। মনে করো সেলসিয়াসে যেটা 27 ডিগ্রি সেলসিয়াস হবে সেলসিয়াসে, সেটা কেলভিনে কত হবে? 273 অ্যাড করতে হবে, অর্থাৎ 300 কেলভিন। তাহলে সেলসিয়াসের ভ্যালু যাই থাকবে 273 প্লাস করলে কেলভিন স্কেলের ভ্যালু আসবে। এই হচ্ছে কেলভিন স্কেলের কনসেপ্ট। স্যার আমাদের ফারেনহাইট লাগবে না? ফারেনহাইট লাগবে না, ফারেনহাইটের কোনো কাজ নেই আমাদের সাথে। আচ্ছা এবার আসো গ্রাফ। গ্রাফ দিয়ে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের কনসেপ্ট শেয়ার করব। এরকম একটা গ্রাফ।
এখানে টেম্পারেচার হলো 0°C। টেম্পারেচার 0°C। টেম্পারেচার ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ। টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ভলিউম ইনক্রিজ। টেম্পারেচার ডিক্রিজ হবে, ভলিউমও ডিক্রিজ হবে। টেম্পারেচার ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ, ভলিউম ডিক্রিজ। টেম্পারেচার 0°, 100°, 200°, 300°। টেম্পারেচার -100°, -200°, আচ্ছা, -100°, -200°, আর -300°। তাহলে 0° থেকে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, 0° থেকে টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে। টেম্পারেচার ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ, ভলিউমও ডিক্রিজ। এখন এই 0°C যে ভলিউমটা আছে সেই ভলিউমটা হলো V0। 0°C যে ভলিউমটা সেটা হলো V0। তার মানে রাইট সাইডে V0 এর সাথে ইনক্রিজ হইতেছে আর এখানে V0 থেকে ডিক্রিজ হইতেছে। একটা টাইমে আইসা এই পয়েন্টে V এর ভ্যালু 0, এই পয়েন্টেই V এর ভ্যালু 0, এন্ড এই পয়েন্টে T এর ভ্যালু -273°। যেখানে V এর ভ্যালু 0 হইলো আইসা -300° পর্যন্ত কিন্তু যায় নাই, -300° পর্যন্ত যায় নাই, 273 তে এসে থেমে গেছে। এই 273 তে এসে ভলিউম কি হয়ে গেছে? 0। এটাই গ্রাফ দিয়ে বুঝাইয়া দিচ্ছ যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার -273, যেখানে এসে ভলিউম কি হয়ে যায়? 0 হয়ে যায়। তারপরে টেম্পারেচার বাড়বে, ভলিউম বাড়বে, বাড়তে 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 বাড়তেই থাকবে। একটা সময় তো এটা +273°C হবে। একটা টাইমে তো মাইনাসের দিকে যদি 273 হয় তাহলে প্লাসের দিকেও তো 273 হবে। আর যখন প্লাসের দিকে 273 হবে তখন এই ভ্যালুটা হলো 2V0। কেন? কারণ ওইটার সময় V0 এর সাথে V0 প্লাস হবে, আর এইখানে V0 এর সাথে V0 মাইনাস হইছে। তাই -273°C ভলিউম যেমন 0 হয়, +273°C ভলিউমটা তেমন ডাবল হয়। সো এইটা হচ্ছে গ্রাফ দিয়ে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারকে প্রেজেন্ট করা, বা টেম্পারেচারের সাথে সাথে ভলিউমের কি চেঞ্জ হয় সেটা শো করা। ইফ নেসেসারি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বোঝানোর জন্য তোমরা এই গ্রাফটা অ্যাপ্লাই করবা। এই হচ্ছে চার্লস ল। এবার হচ্ছে কম্বাইন ল। কম্বাইন ল অর্থাৎ বয়েলস ল, চার্লস ল, কম্বাইন ল সবই হচ্ছে গ্যাস ল। বয়েলস ল অফ গ্যাস, চার্লস ল অফ গ্যাস, এন্ড হচ্ছে কম্বাইন ল অফ গ্যাস। কম্বাইন ল দেখো, বয়েলস ল থেকে যেটা পাইলাম, বয়েলস ল থেকে পেলাম কি? ভি প্রপোর্শন 1/p। বয়েলস ল থেকে এটা আসছে ভি প্রপোর্শন 1/p when p কনস্ট্যান্ট। আমরা টি টা রাখলাম, এন বারবার দেখাইছি না, এন অতটা ইম্পর্টেন্ট না ওখানে। তাহলে বয়েলস ল হলো এটা যে ভি প্রপোর্শন 1/p যখন টি কনস্ট্যান্ট। আর চার্লস ল হলো ভি প্রপোর্শন টি when p কনস্ট্যান্ট। তাহলে ওয়ান্স p কনস্ট্যান্ট, ওয়ান্স p কনস্ট্যান্ট। বয়েলস ল ভি প্রপোর্শন 1/p আর চার্লস ল ভি প্রপোর্শন টি। তাহলে এটা বয়েলস ল, এটা চার্লস ল। যদি এদেরকে আমি কম্বাইন করি
তাহলে হবে ভি প্রপোর্শন 1/p ইন্টু টি, যদি কম্বাইন করি তাহলে হলো কি ভি প্রপোর্শন 1/p ইন্টু টি। তাই যদি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কেটি বাই পি, কেটি বাই পি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কেটি বাই পি হলে আমি লিখতে পারি পিভি ইকুয়াল টু কেটি। আচ্ছা, পিভি ইজ ইকুয়াল টু যদি কেটি হয় তাহলে এও তো বলা যায় যে পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে। আর পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে যদি বলা যায় তাহলে তো এটাও বলা যায় যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটাই হচ্ছে কম্বাইন ল, এটাই হচ্ছে কম্বাইন ল অফ গ্যাস। পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, পি টু ভি টু বাই টি টু, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটাই হচ্ছে কম্বাইন ল। যদি কেউ বলে যে কোনটা কম্বাইন ল, বা তোমাকে যদি কোনোভাবে এটা অ্যাপ্লাই করতে হয় কম্বাইন ল, যদি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয় কম্বাইন ল, তো এইটাই তো কম্বাইন ল। পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, পি টু ভি টু বাই টি টু, অর্থাৎ বয়েলস ল চার্লস ল কম্বাইন করে যে ল সেটাই হলো কম্বাইন ল। এটাই হচ্ছে কম্বাইন ল। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে কম্বাইন লতে। কম্বাইন ল কি? পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, পি টু ভি টু বাই টি টু। এটা এই লটা এনাফ ফর ইউ। কোন সেন্সে? এই লটা এনাফ ফর ইউ কোন সেন্সে? সাপোজ সাপোজ পি কনস্ট্যান্ট, পি উঠে দাও, পি ওয়ান তাহলে কি দাঁড়াবে? ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু, মানে চার্লস ল। আচ্ছা, আবার ফিরিয়ে আনলাম পি ওয়ান পি টু। এবার টি কনস্ট্যান্ট করে দাও, টি কনস্ট্যান্ট, তাহলে কি দাঁড়াবে? পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, মানে বয়েলস ল। টি ওয়ান টি টু আবার ফিরিয়ে আনলাম। এমনকি ভিও কনস্ট্যান্ট থাকতে পারে, তখন কি হবে? হ্যাঁ, তখন এটা যে পি ওয়ান বাই টি ওয়ান, পি টু বাই টি টু। এটাও তো একটা ল, এটাও ল, এটা ল অফ প্রেসার, এটাও ল, এটাও ল অফ প্রেসার, গেলুসেক ল। এটাও ল, পি ওয়ান বাই টি ওয়ান, পি টু বাই টি টু, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, তাহলে তার মানে তোমার একটা ইকুয়েশন এনাফ, সেটা হলো কম্বাইন ল। যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। তোমার তাহলে আর বয়েলস, চার্লস, তারপরে গেলুসাক, তিনটা আলাদা করে মানে মনে রাখার মানে দরকার হচ্ছে না। এটা মেমোরাইজ করো, বা এটার অ্যাপ্লিকেশনটা জানতে পারলে তুমি ইজিলি যে কোনোটাই সলভ করতে পারবা। তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমার কম্বাইন ল, যেটাতে পি কনস্ট্যান্ট করলে কি হবে, ভি কনস্ট্যান্ট করলে কি হবে, টি কনস্ট্যান্ট করলে কি হবে, এখান থেকে আসবে। এটা হচ্ছে কম্বাইন ল। আমরা এখন কম্বাইন লর একটা ম্যাথ করব। এক্সাম্পল, কম্বাইন লর একটা ম্যাথ করব, যেটা ইম্পর্টেন্ট সেটাই করতেছি। ম্যাথটা হলো এরকম: at 17 degree Celsius temperature, at 17 degree Celsius temperature, 500 milliliter hydrogen gas is collected at 70 degree Celsius temperature and 99.99 kilopascal pressure. At 17 degree Celsius temperature and 99.99 kilopascal pressure, 500 milliliter hydrogen gas is collected
collected over water. Calculate the volume of gas at STP. খুবই ইম্পর্টেন্ট এটা। কম্বাইন লর অ্যাপ্লাই করার যদি কারো ইচ্ছে থাকে, কম্বাইন ল এর একটা অ্যাপ্লিকেশন দেওয়ার যদি কারো ইচ্ছে থাকে তাহলে এটা দিবে। কম্বাইন ল দেওয়ার যদি কারো চিন্তা থাকে তাহলে এটা দিবে। আচ্ছা, 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 17 ডিগ্রি আর প্রেসার হচ্ছে 99.99 কিলো প্যাসকেল। 500 মিলিলিটারের হাইড্রোজেন গ্যাস কালেক্ট করা হয়েছে ওভার ওয়াটার। ভলিউম অফ গ্যাস ক্যালকুলেশন করতে হবে এসটিপি তে। একটা ব্র্যাকেটে ইনফরমেশন থাকবে at 17 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার প্রেসার ইজ 3.27 কিলো প্যাসকেল। এটা দেওয়া থাকবে। 17 ডিগ্রি সেলসিয়াসে ভ্যাপার প্রেসার 3.27 কিলো প্যাসকেল, এটা মেনশন করাই থাকবে। ওয়েল, এটা সলভ করতে হইলে মনে রাখবা যে কম্বাইন ল অ্যাপ্লাই করা লাগবে। এটা সলভ করতে গেলে যে কম্বাইন ল অ্যাপ্লাই করতে হবে সেটা বোঝা যায় কি করে? কারণ এটা T1, এটা P1, এটা V1, ক্যালকুলেশন করতে হবে V2, দেওয়া আছে হচ্ছে কি P2 এন্ড T2। কিসে দেওয়া আছে? STP তে। সো এটা এখন সলভ করব। এটা কম্বাইন ল দিয়ে করতে হবে। তাহলে যখন এটা কম্বাইন ল দিয়ে করতে হবে তাহলে তুমি লেখো হেয়ার P1, প্রথমে টি নেই, T1 কত? 17 ডিগ্রি সেলসিয়াস। 17 ডিগ্রি সেলসিয়াস। T1 কত? 17 ডিগ্রি সেলসিয়াস। আর 17 ডিগ্রি মানে 290 কেলভিন। 290 কেলভিন টেম্পারেচার T1 গেল এটা। এবার আসো P1। P1 এর এই জায়গায় একটা কাহিনী আছে। এইটাই হচ্ছে এইটার মেইন ব্যাপারটা। অর্থাৎ কত প্রেসার? 99.99 কিলো প্যাসকেলে, কিন্তু তুমি তার থেকে 3.27 মাইনাস করছো, মানে এটা মাইনাস করছো। তাহলে কি কি কেন করলে এটা, আর কখন এটা করবা? আচ্ছা, খুব ন্যাচারাল। ভ্যাপার প্রেসার তো তোমাকে দিব না যদি না আমার এটা দরকার হইতো। এই ভ্যাপার প্রেসারটা তোমাকে দিব না তো, যদি না প্রয়োজন হয় তাহলে তো দিব না। এখন দিছি মানে কি? তার মানে এটা কাজ আছে, তার মানে এটা কাজ আছে। হ্যাঁ, ভ্যাপার প্রেসার কখন দেয়? এই ভ্যাপার প্রেসার কখন দেয়? যখন এইরকম একটা কথা থাকে, গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার। গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার যদি এরকম বলে যে গ্যাস কালেক্টেড ওভার ওয়াটার, তখনই দেখবা যে ভ্যাপার প্রেসার দেওয়া আছে। তার মানে যে প্রেসারটা পাইতেছি আমরা সেটা থেকে ভ্যাপার প্রেসার মাইনাস করতে হবে। কারণ এই 99.99 এর মধ্যে গ্যাসের প্রেসারের সাথে সাথে ভ্যাপার প্রেসারও আছে। আমার তো গ্যাস প্রেসার দরকার, তাই আমি ভ্যাপার প্রেসার মাইনাস করে দিব। তো এটা কি ড্রাই গ্যাসের জন্য? হ্যাঁ, বলো। মানে যে কোনো গ্যাসের জন্যই ভ্যাপার প্রেসার যদি বলা হয়। করাটা কি ড্রাই গ্যাসের জন্য? হ্যাঁ, মানে মাইনাস করতে পারে। আমার তো গ্যাস প্রেসার দরকার। গ্যাসের সাথে যদি ভ্যাপার থাকে, ভ্যাপার তো পানি, পানির প্রেসারও আছে এর সাথে। আমার তো হাইড্রোজেন গ্যাসের প্রেসার দরকার, পানির প্রেসার তো না। পানির প্রেসারটা বাদ দিয়ে দিছি। আমার দরকার ড্রাই গ্যাস। তাহলে এটা হলো P1, এটা হলো P1। তাহলে P1 এর সময় কি হইলো? যে যে প্রেসারটা মেনশন করা আছে তার থেকে ভ্যাপার প্রেসার মাইনাস করা লাগতেছে। আচ্ছা, P1 আর V1 হলো 500 মিলিলিটার। বাস, এই মিলিলিটারের লিটার বানানো লাগবে না, এই মিলিলিটারকে লিটার করা লাগবে না। এখানে মিলিলিটার আছে, আনসারেও মিলিলিটার আসবে।
তাহলে P1 এই পাইলাম আমরা। আর এর এগেইনস্টে T2 কত? T2 তো বলছে এসটিপি, তার মানে 0°C। T2 কি বলছে? এসটিপি তে বলছে, তার মানে 0°C, তার মানে 273 কেলভিন T2। এবার আসো P2 কত? P2 তো এসটিপি তে নিতে হইবে। এসটিপি তে P2 হলো 101.325 কিলোপ্যাসকেল। 101.325 কিলোপ্যাসকেল। কেন? কারণ এই পাশে তো কিলোপ্যাসকেল, এই পাশে তো কিলোপ্যাসকেল, তো ওই পাশে কিলোপ্যাসকেল নিতে হবে। আর এসটিপিতে প্রেসারটা কত? 101.325 কিলোপ্যাসকেল। 101.325 কিলোপ্যাসকেল, এটা মনে রাখতে হবে। 101.325 কিলোপ্যাসকেল। এইবার কোশ্চেন হচ্ছে V2 কত? বাস, V2 কত তো বুঝাই যাচ্ছে। P1 V1, P2 V2। তার মানে কম্বাইন ল, অ্যাপ্লাই করব। কম্বাইন ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন কি বলো? নাও P1 V1 বাই T1, P2 V2 বাই T2। ক্যালকুলেশন করবা V2, তাহলে V2 ইকুয়াল টু P1 V1 T2 P1 P2। এখন ভ্যালু বসাও। P1 মানে 96.72, V1 500, T2 273, T1 290, P2 ও T1 ওটা ছিল T2। হ্যাঁ, P2 তো হলো 101.325। ফাইনালি আনসার হলো 449 মিলিলিটার। 449 মিলিলিটার, এটাই আনসার। কম্বাইন ল কেউ যদি অ্যাপ্লাই করার থিঙ্ক করে, এইটাই দিবে, বা এটাই হচ্ছে কম্বাইন ল সবচেয়ে সুইটেবল এক্সাম্পল।